বিয়ে আসরে বরের স্থলে নিজের চাচাতো ভাইকে আফরাজকে দেখে চরম পর্যায়ে অবাক হয়ে গেল নিঝুম। হতবাক হয়ে তাকিয়ে রইল শেরানি পরিহিত আফরাজের দিকে। আফরাজও ঠিক একইভাবে অবাক চোখে তাকালো নিঝুমের দিকে। নিঝুমকে ভালো করে পরখ করে যখন তাকে বধূবেশে দেখল তখন আফরাজ চরম পর্যায়ে রেগে গেল। নিজের মাথা থেকে বিয়ের পাগড়িটা খুলে দূরে ছিটকে ফেলে দিল। অসম্ভব, আমি কিছুতেই এই বিয়েটা করতে পারবো না। চাচা, তুমি তো বলেছিল অনেক ভালো একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাহলে এসব মানে কি? আফরাজের মুখে এহেন কথা শুনে নিঝুম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল এক কোণায়। বোঝার চেষ্টা করলো পরিস্থিতির জটিলতা। একবার নিজের মা আসমানি বেগমের দিকে তাকিয়ে দেখতে পেল তার মায়ের চোখে ফুটে ওঠে অসহায়ত্ব। অন্যদিকে নিঝুমের বাবা নাজমুল খান এগিয়ে এসে আফরাজের উদ্দেশ্যে বলল, তুমি এখন এভাবে কথা বলতে পারো না আফরাজ, এই বিয়েটা তোমায় করতে হবে। ভুলে যেও না তুমি আজ যেখানে পৌঁছে গেছো তার পিছনে আমার অবদান কতটা। আফরাজ রেগে বলে, তা প্রতিদানে কি আমার এখন তোমার এই গাইয়া আনস্মার্ট আনকালচার মেয়েটাকে বিয়ে করতে হবে? চাচা, আমি তো নিজের যোগ্য একটা মেয়ে খুঁজছিলাম, আর তুমি তো আমাকে অন্য একটা মেয়ের ছবি দেখিয়েছিলে। তাহলে বিয়ের আসরে তোমার মেয়ে কেন? শুধু তোমার ওপর ভরসা করে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কারণ ভেবেছিলাম তুমি আমার ভালোটা চাইবে। কিন্তু এটা কী ধরনের জোচ্চুরি? ভদ্রভাবে কথা বলো আফরাজ, আমাকে তুমি এভাবে বলতে পারো না। আফরাজ গর্জে উঠে বলল, এর থেকে ভদ্রভাবে কথা বলব আমার পক্ষে সম্ভব নয় চাচ্চু। এত চিৎকার চেঁচামেচি। নিঝুম এক কোণে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে কেউ খেয়ালই করছে না। নিঝুম আলতো পায়ে হেঁটে একটু দূরে সরে আসলো। ভাবতে লাগলো সে কি এতটাই অযোগ্য যে কারণে আফরাজ তাকে এভাবে অপমান করছে। নিঝুম তাদের বাড়ির একটা কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। পড়াশোনা সে যথেষ্ট ভালো। এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তি পেয়েছে। সিলেট শহরে অনেক ভালো কলেজে পড়ার সুযোগও পেয়েছিল, কিন্তু নাজমুল খান নিঝুমকে শহরে পাঠাতে চায়নি, তাই গ্রামে পড়াশোনা করতে হচ্ছে। অপরদিকে নিঝুমের চাচাতো ভাই আফরাজ খান, সে যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়। এরপর তার বাবা মানে নিঝুমের বড় আব্বু দ্বিতীয় বিয়ে করে তার নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আফরাজের দায়িত্ব নেন নিঝুমের বাবা। তবে নিঝুমের বাবা খুব বেশি সচ্ছল ছিল না। এমন তো অবস্থায় তিনি কয়েক বছর আফরাজকে সামলায়। এরপর একদিন আফরাজের মামা, যিনি লন্ডনের প্রবাসী, তিনি দেশে আসেন এবং আফরাজ ভাইয়াকে নিজের সাথে লন্ডনে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, কারণ তার কোনো ছেলে মেয়ে ছিল না। নাজমুল খান সেই সময় অমত করেনি। এরপর আফরাজ খানকে তার মামা লন্ডনে নিয়ে যায়। এই ঘটনা তখনকার, যখন নিঝুমের জন্ম হয়নি। আফরাজকে নিঝুম এতগুলো দিন চিনতই না। এই তো এক সপ্তাহ আগে আফরাজ লন্ডন থেকে সিলেটে ফিরে এসেছে। সেই দিনে নিঝুম ওকে প্রথম দেখে, তবে কথা বলার সৌভাগ্য হয়নি। নিঝুমের সাথে আফরাজের বয়সের তফাৎ না হলে 7-8 বছর হবে, তাই আফরাজের সাথে খুব একটা ভাবও জমে নি নিঝুমের। তার উপর লন্ডন থেকে ফিরে আসা, তার মধ্যে বেশ অহংকারী একটা ভাব দেখা যায়। এখানকার কারোর সাথে মিশতে সে যে খুব বেশি আগ্রহী নয় সেটা তার আচরণে স্পষ্ট। এসেছে থেকে সেখানকার একটা বড় 7 স্টার হোটেলে থাকছে সে। প্রথম দিন শুধু নিঝুমের বাবার সাথে দেখা করে গিয়েছে। ছোটবেলায় নাজমুল খান আফরাজের খেয়াল রেখেছিল বিধায় তার প্রতি একটা টান আছে। সেই টানে মূলত এসেছে। জানিয়েছিল সে দেশে এসে বিয়ে করার জন্য, কারণ বিদেশের সংস্কৃতি বড় হওয়া উচ্ছৃঙ্খলা মেয়ে তার পছন্দ নয়। সে এদেশে কোনো শিক্ষিত মার্জিত বেনেদি বাড়ির মেয়েকে বিয়ে করতে চায়। সে তার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। চাচার উপর ভরসা রাখা নাজমুল খানকে বলেছিলেন এমন একটা মেয়ে খুঁজে বের করতে। নাজমুল খান তাকে কথা দিয়েছিল তার পছন্দ মতো মেয়ে খুঁজে দেওয়ার। নিঝুমের পাশের ঘরে বসে তারা এসব কথাবার্তা বলা এসব নিঝুমেরও কানে এসেছে। নিঝুম অতীতের এসব ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের চোখের জল মুছে ফেলল আর ভাবতে লাগলো আজ দুপুরে হঠাৎ করে যখন তার বাবা এসে তাকে বলল তার বিয়ে ঠিক করেছে, তখন নিঝুম কতটা অসহায় বোধ করেছিল। নিঝুম তো এখন কিছুতেই বিয়ে করতে চায় না, সে চায় পড়াশোনা করতে। কিন্তু নিজের বাবাকে এসব বিষয় জানাতে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি নিঝুমকে আর সামনে পড়াতে ইচ্ছুক নন। এমনকি নিঝুম যদি বিয়ে না করে তাহলে তিনি নিঝুমকে বাড়ি থেকে বের করে দিবেন। অসহায় নিঝুম
সেই ছোট্ট থেকে নিজের বাবার নিষ্ঠুর রূপ দেখে বড় হয়েছে। তার পক্ষে তার প্রতিবাদ করা সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু বিয়ের আসরে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত সে জানতো না তার বরকে। শুধুমাত্র নিজের বাবার কথাতেই বধূ বেশে বিয়ে আসরে চলে এসেছিল। আর তারপর এত কিছু হয়ে গেল, বিনা দোষে তাকে এত কিছু শুনতে হলো। এত সব কিছু মাঝে হঠাৎ করে সেখানে উপস্থিত নিঝুমের বড় আব্বু মানে আফরাজের বাবা আলমগীর খান বলে উঠলেন, অনেক হয়েছে নাজমুল, আর নয়, তুই আমার ছেলের ওপর কোনো ধরনের জোর জবস্তি করতে পারিস না। নাজমুল খান নিজেকে সামলাতে না পেরে রেগে বলে উঠলেন, এখন ও তোমার ছেলে হয়ে গেল, অথচ একসময় ওর দায়িত্ব নিতে অস্বীকার করেছিলে। আমি ওকে পেলে বড় করেছি অনেক দিন, তাই তোমার থেকে ওর উপর আমার অধিকার বেশি। আলমগীর খান নামতামতা করে বলেন, এই অধিকারের জন্যই তো এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু তুই যেভাবে একটা সদ্ব্যবহার করছিস সেটা তো ঠিক না। এভাবে তুই আফরাজের ওপর জোর জবস্তি করে নিজের অযোগ্য মেয়েরা দায়িত্ব কাঁধে তুলে দিতে পারিস না। এই সমস্ত কথা তীরের মতো বিঁধছিল নিঝুমের বুকে। অনেকক্ষণ চুপ থাকার পর আসমানি বেগম এগিয়ে এসে বলেন, ব্যাস, অনেক হয়েছে, এবার অন্তত চুপ থাকুন আপনারা সবাই। আমার মেয়ে এতটা ফেলনা নয়। নিঝুমের আব্বু, তুমি দয়া করে নিজের লোভের বলি আমাদের ছোট্ট মেয়েটাকে বানিও না, আল্লাহ দোয়াই লাগে। আমি তো আগেও তোমাকে বলেছি এভাবে নিজের স্বার্থের জন্য আমাদের মেয়েটাকে জীবন নিয়ে খেলো না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না, উল্টো আমাকে হুমকি ধমকি দিয়ে চুপ করে থাকতে বললে। নাজমুল খান নিজের স্ত্রী কোনো কথা যেন গায়ে মাখলেন না, বরং চেঁচিয়ে উঠে বললেন, তোকে বলছি না এইসব ব্যাপারে কথা না বলতে, তাহলে এত ফটর ফটর কেন করছিস? মেয়ে মানুষের এত বাহাদুরি আমার পছন্দ না। তুই যা এখান থেকে, আমি নিঝুমের বাবা, আমি যা বলবো ওকে তাই করা লাগবে। তুই যদি বেশি ফটর ফটর করিস তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, তারপর রাস্তায় নেমে ভিক্ষা করে খাস। বলেই তিনি নিঝুমের দিকে তাকালো, ইশারায় তাকে কাছে আসতে বলল। নিঝুমও বাধ্য মেয়ের মতো এগিয়ে এলো। নাজমুল খান নিঝুমের কানে ফিসফিস করে বলল, তুই তোর মায়ের মতো আমার মুখে মুখে তর্ক করতে আসিস না। আজ যদি এই বিয়েটা না হয় তাহলে সবার আগে আমি তোর মাকে তালাক, তারপর তোদের মা মেয়ে দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আমার বাড়ি থেকে। তোদের দিয়ে তো জীবনে কোনো উন্নতি করতে পারলাম না, এবার যখন নিজের জীবনে উন্নতির চাবি খুঁজে পেয়েছি সেটা বন্ধ করিস না একদম। নিজের বাবা থেকে এহেন হুমকি পেয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল নিঝুম। এই লোকটা তার জন্মদাতা পিতা, বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। লোক কি মানুষের এতটা নিচে নামায়? কিন্তু নিঝুম যে বড্ড বেশ অসহায়। নিঝুমের মা আসমানি বেগম একজন এটিম মেয়ে, বড় হয়েছে নিজের চাচা চাচির সংসারে অনেক অনাদরে। তারা তো আসমানির বিয়ে দিয়েছে থেকে কোনো খোঁজ খবর নেয়নি, তাই এখন যদি নিঝুম এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে সে তাই তিন কুলে আর কোথাও ঠাঁই হবে না। নাজমুল খান নিঝুমকে হুমকি দিয়েছে। আফরাজের সামনে গিয়ে বলেন, তোমাকে এই বিয়েটা করতেই হবে। তুমি সেই দিন আমায় বলেছিলে না আমার ঋণ শোধ করতে চাও, তো এখন সেই সুযোগ দিচ্ছি তোমায়, এই বিয়েটা করে আমার ঋণ শোধ করো। আফরাজ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকালো নিঝুমের দিকে। সে একদম চুপ ছিল। নাজমুল খান আবার বলেন, আশা করি তুমি নিমক হারামি করবে না। যদি এমনটা করো তাহলে আমি মনে করব তোমার ব্যক্তিত্ব বলে কিছু নেই। লন্ডনে গিয়ে টাকা তো কামিয়েছ, কিন্তু ভালো কিছু শেখোনি। আমার জন্য যে বেঁচে আছো সেই অবদানের অস্বীকার করছো। আফরাজ বেশ ক্রোধ নিয়ে বলো, বেশ, যদি এভাবে তোমার ঋণ শোধ করতে হয় তো ঠিক আছে, বলে সে সামনে এগিয়ে গেল। নিঝুমকে একদম মুখোমুখি বসে তার হাতটা শক্ত করে ধরে টানতে টানতে বিয়ের আসরের দিকে নিয়ে যেতে লাগলো। নিঝুমের চোখ থেকে টুপটাপ জল পড়ছে। আসমানি বেগম মুখে আঁচল গুজে কাঁদছেন। আফরাজ কাজিনের সামনে এসে নিঝুমের হাতটা ছেড়ে দিয়ে বলেন, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। কাজী তাই করেন। নিঝুম অনবরত কেঁদেই চলছে। কাজী আফরাজকে কবুল বলতে বলার সাথে সাথেই সে কবুল বলে দিল, কিন্তু নিঝুম সহসা কবুল বলল না, পাথরের মতো জমে রইল। ক্রমেই আফরাজ ধৈর্য হারিয়ে ফেলল। নিঝুমের হাত শক্ত করে ধরে বলল, এই মেয়ে, নাটক বন্ধ করো, তাড়াতাড়ি কবুল বলো। এটাই তো চেয়েছে তুমি, তাই না? আমি ঠিকই বুঝতে পারছি তোমাদের পুরো পরিবারটাই ফ্রড।
খুব শখ আমার বউ হওয়ার। এবার তোমার সেই স্বাদ আমি মেটাবো। তোমাদের লোভী বাপ মেয়ের উচিত শিক্ষা দেব। নাজমুল খান রক্তিম চোখে নিঝুমের দিকে তাকিয়ে নিঝুমকে যেন চোখ দিয়ে হুমকি দিচ্ছে। নিঝুম এবার নিজের মায়ের দিকে তাকালো। নিজেকে নিয়ে তার কোনো চিন্তা নেই, কিন্তু সে চায় না তার জন্য তার মায়ের সংসারটা ভাঙুক। তার জন্য যদি নিজের কপালটা পোড়াতে হয় তাই সই। এমন ভাবনা থেকে নিঝুম চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলল, কবুল কবুল কবুল। কবুল বলে ডুকরে কেঁদে উঠল, যেন এখান থেকে তারই এই নরকীয় জীবনের সূচনা ঘটল। নিঝুমের সাথে বিয়ে সম্পূর্ণ হওয়ার পরপরই আফরাজ তার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে তাকে গাড়িতে উঠায়। নিঝুমকে সে কিছুই বলার সুযোগ না দিয়ে জোরে গাড়িতে চালাতে শুরু করে। সকাল থেকে নানান ঘটনায় বিরক্ত নিঝুম এক ঝাঁকি আর সামলাতে পারছিল না। কাতর স্বরে বলে উঠে, দয়া করে গাড়িটা আস্তে করে চালান ভাইয়া। আফরাজ নিঝুমের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, একদম চুপ থাকো। আমার জীবনটা নষ্ট করে এখন আবার আমার মুখের ওপর কথা বলছো। আপনি ভুল ভাবছেন। নিঝুম নিজের পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই আফরাজ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নিঝুমকে টানতে টানতে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলো, কি ভেবেছো তুমি আমাকে বিয়ে করে সাম্রাজ্ঞীর মতো জীবনযাপন করবা? তোমার সেই ইচ্ছে পূরণ হচ্ছে না। তোমার মতো মেয়ের কোনো যোগ্যতা নেই আমার বউ হওয়ার। এই বিয়েটা তো আমি করতামই না, কেবল তোমার বাবার করা ঋণ পরিশোধের জন্য আমায় এই বিয়েটা করতে হয়েছে। তবে আমি আর এক মুহূর্তে তোমায় বরদাস্ত করব না। আর তুমি যদি ভেবে থাকো আমার সাথে লন্ডনে গিয়ে আয়েশে জীবনযাপন করবে, তাহলে ভুল ভাবছো। আমি আজ এক্ষুনি লন্ডনে ফিরে যাব। তবে তোমার জায়গা হবে না আমার জীবনে। আমি আজ এই মুহূর্তেই তোমায় ত্যাগ করলাম এবং এখান থেকেই আমাদের জীবন আলাদা। বলে আফরাজ খান আর এক মুহূর্তেই অপেক্ষা করলো না। তাড়াহুড়া করে গাড়িতে উঠে বলো, একবারও পিছনে ফিরে তাকালো না নিঝুমের দিকে। সে নিজের মতো গাড়ি চালাতে শুরু করে দিল, পিছনে ফেলে রাখা অশ্রু সিক্ত নিঝুমকে। আর নিঝুম অশ্রুসিক্ত নয়নে মাঝ রাস্তায় দাঁড়িয়ে নিজের জীবনের হিসেব মিলাতে ব্যস্ত হয়ে গেল। আজ কোন অপরাধে তাকে এই দিন দেখতে হলো সে ভেবে পেল না। এরই মধ্যে আকাশ বেয়ে নামলো অতিবৃষ্টি। বৃষ্টির গতি বাড়ল ধীরে গতিতে। বৃষ্টির জল যেন আড়াল করল নিঝুমের চোখের জলকে। তবে তার মন আজ যে ক্ষত সৃষ্টি হলো তা কি কখনো সেরে উঠবে? এই প্রশ্নের উত্তর জানে না নিঝুম। তার মনে এক উতাল পাতাল ঝড় বয়ে যেতে লাগলো। জীবন তাকে আজ যেন অনিশ্চয়তা এক মহাসমুদ্র এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে নিস্তারণ পথ তার জন্য বের করা কঠিন। নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে নিঝুম। নাজমুল খান রাগান্বিত দৃষ্টিকে নিঝুমের দিকে তাকায়। আসমানি বেগম অসহায় দৃষ্টিতে একবার নিজের মেয়ে তো একবার নিজের স্বামীকে পরখ করে চলেছেন। নাজমুল খান ক্রোধিত স্বরে বলে উঠল, আফরাজ তোকে একা ফেলে চলে গেছে আর তুই সুরসুর করে বাড়িতে ফিরে এলি কেন? মাথায় কি কোনো ঘিলু নেই? আফরাজের সাথে বিয়ে হয়েছে তোর, তুই লিগ্যালি ওর বউ। সেই অধিকারের জোরে তুই ওর সাথে যেতে পারলি না? নিঝুম শান্ত কিন্তু ধীর স্বরে বলে, উনি আজ স্পষ্ট করে দিয়েছে যে এই বিয়েটা কোনো মূল্য নেই ওনার কাছে। উনি আমার সাথে সংসার করতে চান না, আর সেজন্যই তো আমায় ফেলে এভাবে লন্ডনে চলে গেলেন। তাহলে আমি আর কোন অধিকার ওনার জীবনে জড়াতে চাইব? আমার কি এখানে জোর করা সাজে আব্বু? নাজমুল খান নিঝুমের গলা চেপে ধরে বলে, খুব বড় বড় কথা ফুটেছে মুখে তাই না? দাঁড়া, তোর বড় বড় কথা আমি বের করছি। কত বড় স্বপ্ন দেখেছিলাম আমি যে আফরাজের সাথে তোর বিয়ে দিয়ে তারপর তোকে লন্ডনে পাঠিয়ে একসময় নিজে লন্ডনে গিয়ে সেটেল হতে পারবো। কিন্তু তুই আমার সব স্বপ্ন নিমিষে শেষ করে দিলি। তোকে এতদিন পুষে আমার কি লাভ হলো? আফরাজের কাছে তুই ঠাঁই পাসনি তাই না? তাহলে আমার কাছেও তোকে ঠাঁই পেতে হবে না। রাস্তায় রাস্তায় পচে মর তুই। বলে নাজমুল খান নিঝুমকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয় এবং তার মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। আসমানি বেগম কাঁদতে কাঁদতে বলেন, এটা তুমি কি করলে? তোমার মেয়েটা আমার নিঝুমকে এভাবে বাড়ি থেকে বের করে দিলে, ও এখন কোথায় যাবে? নাজমুল খান ক্রোধে বসে এবার আসমানি বেগমের চুলের মুঠি ধরে বলেন, খুব মায়া হচ্ছে তোর মেয়ের জন্য, তাহলে তুইও বের হয় এ বাড়ি থেকে। মা আমি ভাগাড়ে গিয়ে মর। তবুও
আরে মুখো হোস না, বলে তিনি আফসানি বেগমকে বাড়ি থেকে বের করে দেন। তারপর কিছুটা ঠান্ডা হওয়ার পর কাউকে একটা ফোন করে বলেন, সব পথের কাঁটাকে দূর করা শেষ, এবার আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে পারবো। আফরাজ লন্ডনে ফিরে আসার পর নিজের রাগে মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য একটা বারে চলে আসে। সেখানে উপস্থিত ছিল তার প্রাণপ্রিয় বন্ধু ম্যাক্স। সে একজন ব্রিটিশ নাগরিক। ম্যাক্স আফরাজকে এতটা রেগে থাকতে দেখে জিজ্ঞেস করলো, তোমাকে এত রাগান্বিত লাগছে কেন বন্ধু? তুমি তো নিজের দেশে গিয়েছিলে বিয়ে করতে, আমায় তো তোমার হবু বউয়ের ছবি পাঠিয়েছিলে। সকল ফ্রেন্ডের বলেছি নতুন বউ নিয়ে লন্ডনে আসার পর বড় করে রিসিপশন করতে, তাহলে তুমি এভাবে একা ফিরলে কেন? তোমার বউ কোথায়? আফরাজ রাগে সুরে বলল, বৌমাই ফুট আমার সাথে চরম লেভেলে প্রতারণা করেছে। ম্যাক্স অবাক স্বরে জানতে চায়, মানে? আফরাজ ম্যাক্সের সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে ম্যাক্স হতবাক হয়ে যায়। বলে, তোমার আঙ্কেল কিভাবে এমনটা করতে পারলো? এভাবে দুটো জীবন নষ্ট করে দিল? দুটো না, বল একটা। আমার জীবনটা উনি পুরোপুরি নষ্ট করে দিলেন। আমার সেটা মনে হয় না বন্ধু। যদিও আমি একজন ব্রিটিশ নাগরিক, তবে আমি তোমাদের দেশের কালচার সম্পর্কে কিছুটা জানি। আমাদের এখানে মেয়েরা যেমন স্বাধীন এও মর্যাদা পায়, তোমাদের দেশে তো তেমন নয়। তুমি যেভাবে বিয়ের পর একটা মেয়েকে ত্যাগ করে চলে এসেছো, আমার মনে হয় দেশের সামাজিক বাস্তবতা মেয়েটির জীবনে অনেক বড় অভিশাপ নেমে আসবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই মেয়ে একটা প্রতারক। তুমি এটা এত নিশ্চয়তার সাথে কিভাবে বলছো? এমন তো হতে পারে যে ওই মেয়েটা পরিস্থিতির শিকার। আমি এখন এসব কিছু ভাবতে চাই না। শি ইজ নট ইম্পর্টেন্ট ফর মি। শি গো টু হেল, আই ডোন্ট কেয়ার। মার্কস একটা দীর্ঘশ্বাস ফেলে। এদিকে আফরাজ একের পর এক বিয়ারের বোতল চুমুক দিতে ব্যস্ত হয়ে পড়ে। নিঝুম ও আসমানি বেগম সেই দিন সারাটা রাত রাস্তায় পার করল। পরদিন সকাল হতে তাদের প্রতিবেশী কিছু লোক তাদের এই অবস্থা রাস্তায় বসে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে বলেন, তাদের কাছে জানতে চায় ঘটনা কি। নিঝুম তাদের সব ঘটনা খুলে বলে। সবাই মিলে নিঝুমদের বাড়ির সামনে উপস্থিত হয়। তারা সবাই মিলে বলে, এসব অন্যায় তো মেনে নেওয়া যায় না। নাজমুল খান কিভাবে এভাবে নিজের বউ ও মেয়ের সাথে এমন অমানবিক করতে পারে? এর একটা বিহিত চাই, বলে তার দরজা ধাক্কাতে থাকে। কিছুক্ষণ পর বেশ সুন্দরী দেখতে একজন মধ্যবয়সী মহিলা এসে দরজা খুলে দিতে সবাই হতবাক হয়ে যায়। একজন বলে ওঠে, কে আপনি? এমন সময় নাজমুল খান বেরিয়ে এসে বলেন, ও হলো শান্তি, আমার বিয়ে করা বউ। কাল রাতেই আমরা বিয়ে করেছি। নাজমুল খানের কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। আসমানি বেগম এত বড় ধাক্কাটা মেনে নিতে পারলে না, সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যায়। নিঝুম আলগে ধরে তার মা আসমানি বেগমকে অশ্রুসিক্ত নয়নে নিজের জন্মদাতা পিতার দিকে তাকায়, তাকায় তার পাশে দাঁড়ানো নববধূ সাজের মহিলাটির দিকে। নিঝুম কিছু হিসাব মিলানোর চেষ্টা করে। দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলেছে এবার। আর চুপ না থেকে ভারী কণ্ঠে বলে, এটা তাহলে তোমার পরিকল্পনা ছিল আব্বু? আমাকে আর আম্মুকে বাড়ি থেকে বের করে এই মহিলাকে বিয়ে করার? নিঝুমের কথায় কোনো পাত্তা না দিয়ে তার বাবা নাজমুল খান বলে ওঠে, তোকে সেটাই কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। দূর হ চোখের সামনে থেকে। কালকে না তোদের মা মেয়েদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তাহলে আজ কোন লজ্জায় এসেছিস সেখানে তোরা? এদের এলাকায় একজন মুরব্বী লোক বলে ওঠে, এই কাজটা তুমি একদম ঠিক করনি নাজমুল। এভাবে একটা বাইরের মেয়ে যেন নিজের বউ মেয়েকে বাড়ি থেকে বের করে দিলে আল্লাহর গজব পড়বে তোমার উপর। আরে রাখুন আপনার গজব, আর আপনাদের কি কাজ কারবার নেই? সকাল সকাল এখানে কি সার্কাস দেখতে এসেছেন নাকি? যান তো এখান থেকে। একজন মহিলা বলে ওঠে, এই অন্যায় তো মেনে নেওয়া যায় না। আমার এটা মানব না। এভাবে নিজের বউ বাচ্চার ওপর তুমি এত বড় অন্যায় করতে পারো না। দেশে কি আইন কানুন বলে কিছু নেই? এইসব আইনের ভয় আমায় দেখাতে আসবেন না। আমার বউ শান্তি হাইকোর্টের একজন উকিল। আইনের মার প্যাচ আমার ভালোই জানা আছে। নিঝুম বলিষ্ঠ কণ্ঠে বলে, তোমার দ্বিতীয় স্ত্রী যদি উকিল হয় তাহলে অবশ্যই তার এটা জানার কথা, বাংলাদেশে প্রচলিত আইনে দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া প্রয়োজন হয়। কিন্তু তুমি তো মায়ের কাছে থেকে অনুমতি পত্র নেওনি। এখন যদি এটা কি কেস করা হয় তাহলে কি করব? নাজমুল খান গর্জে উঠে বলেন, তোর সাহস মন্দ না। তুই আমায় আইনে শেখাচ্ছিস? তোকে তো আমি বলে
যেই না আগাতে যাবে ঠিক সেই সময় নাজমুলের মুখ দ্বিতীয় স্ত্রী শান্তি বলে ওঠে, এত হাইপার হয়েও না, আমি ম্যানেজ করছি ব্যাপারটা, বলে সে বাড়ির ভিতরে যায়। কিছু সময় পর হাতে একটা কাগজ নিয়ে ফিরে আসে। ততক্ষণে আসমানি বেগমের মুখোমুখি পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে। শান্তি এসে সবার সামনে একটা পেপারস দেখিয়ে বলে, এই দেখুন, এটা হলো আমার বর্তমান স্বামী নাজমুল খান, এর সাথে তার প্রথম স্ত্রী আসমানি বেগমের তালাকনামা। এখানে স্পষ্ট করে লেখা আছে তারা স্বেচ্ছায় একে অপরকে তালাক দিতে চায়, আর এই তালাক ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে। তাই আশা করি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যেহেতু এদের মধ্যে তালাক হয়ে গেছে, তাই আমাদের বিয়ে করতে আর কোনো আইনি জটিলতা নেই। আসমানি বেগম বলে ওঠে, ওসব কি বলছেন কি আপনি? আমি তো হঠাৎ কিছু একটা মনে করে আসমানি বেগম বলেন, নিজুমের বাবা, তুমি তো এটা আমার নিজুমের বিয়ের জন্য ব্যাংকে থেকে লোন নেওয়া পেপারে বলে সাইন করিয়েছিলেন। তাহলে এসব কিছু কি মানে? তুমি কিভাবে পারলে আমায় এভাবে ঠকাতে? নাজমুল খান বিরক্তর সাথে বলেন, এই তোরা মা মেয়ে আপদ দুটো বিদায় হতো, তোদের এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। জীবনে তো তোরা আমার কোনো কাজে আসলি না, এখন যখন আমি নিজের জীবনটা নতুন করে শুরু করেছি, তখন আর সেই জীবনে বাধা হয়ে আসিস না। গ্রামের একজন মুরব্বী বলে উঠলেন, কিন্তু ওরা এখন কোথায় যাবে? বউয়ের সাথে না হয় তোমার ডিভোর্স হয়েছে, কিন্তু মেয়ের সাথে তো তোমার রক্তের সম্পর্ক, তার কথা অন্তত ভাবো। নাজমুল খান ভাবলেশীনভাবে বলেন, ওই মেয়ের বিয়ে আমি দিয়েছি, তাই ওর উপর আমার কোনো দায়িত্ব নেই। ওকে ওর স্বামীর ঘরে যেতে বলুন। একজন মহিলা বলেন, আপনি কোন মুখে এসব বলছেন? কাল বিয়েতে কি হলো আমরা সবাই তো তার সাক্ষী। তাছাড়া আপনার মেয়ের কাছে যা শুনলাম, তাতে তো তার স্বামী তাকে ফেলে লন্ডন চলে গেছে, এখন তো ওর যাওয়ার কোনো জায়গা নেই। নাজমুল খান বলেন, দেখুন, আপনাদের যদি ওদের প্রতি এত দয়া হয় তো ওদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। আমি নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি, যেহেতু আসমানির সাথে আমার ডিভোর্স হয়েছে আর নিজুমের বিয়ে আমি দিয়ে দিয়েছি, তাই ওদের কারোর লিগ্যাল অভিভাবক আমি না, এবং ওদের দায়িত্ব আর আমার ওপর বর্তায় না, তাই আমাকে এসব কিছু বলতে আসবেন না, বলে তিনি সবার মুখের ওপর গেট লাগিয়ে দেন। নিজুম এবং আসমানি বেগম অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। গ্রামের মানুষ তাদের যেন হ্যাপিতস্য করতে থাকে। কেউ কেউ তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনার বাণী শোনায়, কেউ বা একবেলা আশ্রয় দিতে চায়, খাবার দিতে চায়, কিন্তু সামনে তাদের অনিশ্চিত জীবন নিয়ে সন্ধিহান থাকা এসব কিছু বড্ড সামান্য মনে হয়। আফরাজ বিরতিহীনভাবে একের পর এক বিয়ার খেয়ে চলছে। নেশায় চরমভাবে আসক্ত হয়ে পড়েছে সে। ম্যাক্স আফরাজের এই অবস্থা থেকে শঙ্কিত হয়ে পড়ে, কিন্তু আফরাজকে থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। আফরাজ একের পর এক বিয়ারের বোতল ফাঁকা করেই চলছে। আফরাজের অবস্থা যখন এমন, তখন ম্যাক্স আর কোনো উপায় না দেখে তাদের আরেক ফ্রেন্ড এলাকে কল লাগায়। এলা কল রিসিভ করতে ম্যাক্স বলে ওঠে, আফরাজের অবস্থা বেশি ভালো না, তুমি জলদি ব্লু লাইট বারে চলে এসো। কিছু সময়ের মধ্যে এলা হাঁপাতে হাঁপাতে বারে চলে আসে। সে পাশে একটা রেস্টুরেন্টে জব করে। এলা ছুটে আসতে ম্যাক্স বলে, দেখেছো আফরাজ এত কাণ্ড, একের পর এক মদ গিলেই চলছে, আমি ওকে কোনোভাবে থামাতে পারছি না। এলা বলে, আমি এসে গেছি না, আর কোনো চিন্তা নেই, বলে এলা এগিয়ে গিয়ে আফরাজের হাত থেকে বিয়ারের ক্যান কিনে নেয়। আফরাজ রেগে গিয়ে বলে, কে তুই? আমার বিয়ারটা কেড়ে নিলি কেন? দে বলছি। এলা বলে, তোমার আর এটা খাওয়া চলবে না, উঠে দাঁড়াও। আফরাজ তবুও বসে থাকে। এলা ম্যাক্সের সাহায্য নিয়ে তাকে টেনে তোলে, তারপর ম্যাক্সের সাহায্য নিয়ে আফরাজকে তার বাড়িতে নিয়ে যায়। নিজুম ও আসমানি বেগম তাদের গ্রামে এক লোকের বাড়িতে সামরিক আশ্রয় নিয়েছে, কিন্তু তাদের এরপর গন্তব্য একেবারেই অজানা। তারা জানে না এরপর কোথায় যাবে। আসমানি বেগম সামনে চলেছেন, তবে নিজুম নিজেকে শান্ত রেখেছেন। এরই মধ্যে গ্রামের কিছু লোক তাদের ঢাকা গিয়ে গার্মেন্টসে জব করার পরামর্শ দিয়েছে, তবে নিজুম অসহায় চোখে তাকিয়েছে শুধু। তার যে স্বপ্ন ছিল একদিন মস্ত বড় ডাক্তার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেই স্বপ্ন কি তাহলে স্বপ্ন থেকেই যাবে? এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না সে। নিজুম যখন এতটা অনিশ্চয়তার মধ্যে ছিল, তখন হঠাৎ করে তার সাথে দেখা করতে আসে তার বড় চাচি, অর্থাৎ আফরাজের সৎ মা ছবি বেগম।
তিনি এসে নিঝুমের উদ্দেশ্য বলেন, তাড়াতাড়ি নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নাও, তারপর আমার সাথে আমাদের বাসা যাবে তুমি। নিঝুম অবাক স্বরে বলে, চাচি আপনি? হ্যাঁ মা, আমি অতীতে অনেক বড় একটা অন্যায় করেছিলাম 5 বছরের ছোট্ট একটা শিশুর সাথে। আজ তার প্রায়শ্চিত্ত করতে এলাম, কারণ আজ সে আবার এক অসহায় মায়ের সাথে অন্যায় হচ্ছে।